সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো মৌলের নাম যদি একই রকম হয়, ইংলিশ নাম একই রকম হয়, সেই ক্ষেত্রে আমরা ইংরেজি নামের প্রথম অক্ষরটা নেই এবং তারপরের যে কোনো অক্ষরটা ছোট হাতের নিতে হবে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের ইংলিশ নামের স্পেলিং এ ইংলিশ নামের বানানের প্রথম অক্ষর হচ্ছে এম, এর জন্য এখানে এমটা হয়েছে বড় হাতের অক্ষর এবং এই জিটা আসছে ছোট হাতের অক্ষর। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা প্রতীক কাকে বলে কি বুঝতে পেরেছি? এসো প্রতীক কাকে বলে একটু নিজে নিজে আমাদের খাতায় লিখে চেষ্টা করি। প্রতীক ব্যবহারের আমি যে নিয়ম নীতিগুলো বললাম সেগুলো আমরা আরেকটু বিশদভাবে দেখি। মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে, প্রথম অক্ষর একই হলে প্রথম অক্ষর ও অন্য একটি অক্ষর নিয়ে, ল্যাটিন নামের প্রথম অক্ষর বা প্রথম অক্ষর ও অন্য আরেকটি অক্ষর নিয়ে। তাহলে আমরা আরেকটু দেখি। সাধারণত মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষরটি বড় হরফে লিখে মৌলটির প্রতীক রূপে প্রকাশ করা হয়। এটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনের ইংরেজি নামের প্রথম অক্ষর হচ্ছে এন, তাই নাইট্রোজেনের প্রতীক হচ্ছে ক্যাপিটাল এন বা বড় হাতের এন। সালফার, সালফারের ইংরেজি নামের বানানের প্রথম অক্ষর হচ্ছে এস, তাহলে সালফারের প্রতীক হবে বড় হাতের এস। বুঝতে পেরেছো? এবার আসো আমরা দেখি যদি প্রথম অক্ষর একই হয় তাহলে কিভাবে আমরা মৌলিক পদার্থের প্রতীকগুলো প্রকাশ করব। দুই বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একই হয় তাহলে প্রথম অক্ষরের সাথে উচ্চারণ ধ্বনিতে যে অক্ষরটি প্রাধান্য পায় সেই অক্ষরটি ছোট হরফে লিখে আমরা প্রতীক প্রকাশ করি। যেমন খেয়াল করো এখানে কার্বন, ক্যাডমিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন। দেখো চারটা মৌলিক পদার্থের নামই কিন্তু সি দিয়ে শুরু। সেই ক্ষেত্রে কার্বন, কার্বনের প্রতীক হচ্ছে সি। ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম, তাহলে এর প্রতীক হচ্ছে সিডি। এখানে সি হয়েছে ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর এবং ডি ছোট হাতের অক্ষর। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের প্রতীক সিএ, সি হয়েছে বড় হাতের এবং এ ছোট হাতের। ক্লোরিন, ক্লোরিনের সি বড় হাতের এবং এ ছোট হাতের। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার আসো 3 নম্বর ধাপটি দেখি। ল্যাটিন নামের প্রথম অক্ষর বা প্রথম অক্ষর ও অন্য একটি অক্ষর যদি হয়, কতগুলো মৌলের প্রতীক ল্যাটিন নামের প্রথম অক্ষর বা প্রথম অক্ষর এবং অন্য একটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? যেমন পটাশিয়াম, পটাশিয়াম কিন্তু একটি ইংরেজি শব্দ আর এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, আর আমরা পটাশিয়ামকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করি কে দিয়ে। এই কেটা কিভাবে আসছে খেয়াল করো, ল্যাটিন শব্দ ক্যালিয়ামের প্রথম অক্ষর কে থেকে। বুঝতে পেরেছো? একইভাবে সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম নাট্রিয়াম, তাই এর প্রতীক হচ্ছে Na। কপার, কপারের ল্যাটিন নাম কিউপ্রাম, এর প্রতীক Cu, যেটা ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। মার্কারি, মার্কারি কিন্তু ইংরেজি শব্দ, এর ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোজিরাম, তাহলে এর প্রতীক Hg। বুঝতে পেরেছো তোমরা? আসো আমরা আরো কিছু মৌলের নাম এবং এদের প্রতীক দেখি। কার্বন, কার্বনের প্রতীক সি। লোহা, লোহার প্রতীক Fe। সিলভার, সিলভারের প্রতীক Ag। কপার,
কপার, কপারের প্রতীক Cu। সোডিয়াম, সোডিয়ামের প্রতীক Na। ক্লোরিন, ক্লোরিনের প্রতীক Cl। ফসফরাস, ফসফরাসের প্রতীক P। গোল্ড, গোল্ডের প্রতীক Au। হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক H। এবং সালফার, সালফারের প্রতীক S। ঝটপট খাতায় লিখে নিয়েছো তোমরা নিশ্চয়ই এতক্ষণে। এখন একটু খেয়াল করো তো দেখি, আমরা যে প্রতীক লেখার নিয়মগুলো শিখলাম, এই প্রতীকগুলো কি ঠিক নিয়ম অনুযায়ী লেখা হয়েছে? একটু চিন্তা করো তো। দেখো এখানে ক্লোরিন, ক্লোরিনের প্রতীক Cl, C এবং L দুটোই কিন্তু বড় হাতের অক্ষরে লেখা হয়েছে। তাহলে কি ঠিক হয়েছে ক্লোরিনের প্রতীক লেখাটা? না, কারণ আমরা জানি প্রতীক লেখার নিয়ম হচ্ছে প্রথম অক্ষরটি হতে হবে বড় হাতের আর দ্বিতীয় অক্ষরটি হতে হবে ছোট হাতের। তাহলে ক্লোরিনের প্রতীক কি হবে? বড় হাতের C, ছোট হাতের L। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামটা কিন্তু ঠিকই ছিল, তাই না? পটাশিয়াম, পটাশিয়ামটা কিন্তু ঠিক নেই। কেন? এটা K কিন্তু ছোট হাতের K। তাহলে এটার আসল, তাহলে পটাশিয়ামের প্রতীক কি হবে? বড় হাতের K। সোডিয়াম, সোডিয়ামটা কি ঠিক ছিল? হ্যাঁ, ঠিক ছিল। কোবাল্ট, কোবাল্টটা কি ঠিক ছিল? দেখো CO দুটোই কিন্তু ক্যাপিটাল লেটার, দুটোই কিন্তু বড় হাতের অক্ষর। তার মানে C হবে বড়, O হবে ছোট হাতের। গোল্ড, গোল্ডেও কিন্তু ঠিক নেই। এখানে A হবে বড় হাতের অক্ষরে এবং U হবে ছোট হাতের অক্ষরে। বুঝেছো তোমরা? তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি জানলাম? যে মৌলিক পদার্থগুলোকে আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারি প্রতীকের মাধ্যমে, তাই না? এখন ঝটপট একটা হোমওয়ার্ক নিয়ে নাও তো। বাড়ির কাজটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কারণ স্কুল খুললে এটা আমাদেরকে অবশ্যই শিক্ষকের কাছে জমা দিতে হবে। খাতা কলমে ঝটপট এই মৌলগুলোর নাম লিখে ফেলো। এখন চেষ্টা করো এই মৌলগুলোর প্রতীকগুলো কি হবে সেগুলো খুঁজে বের করার। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ক্লাসে। আর এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা তো জানোই কোথায় যেতে হবে, কিশোর বাতায়নে। তাই না? আর এই ক্লাসটাও কিন্তু কিশোর বাতায়নে আপলোড করা থাকবে। ধন্যবাদ সবাইকে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে। আমি মোহাম্মদ শারিফুল ইসলাম আছি তোমাদের সাথে আজকের বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণীর ক্লাসে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের এই অধ্যায়টির নৈবেত্তিক প্রশ্নে কিভাবে ভালো নম্বর পেতে পারি সেই সম্পর্কে আমরা একটি বিস্তারিত ধারণা এখানে লাভ করব। আমরা খুব ভালো করে জানি এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি। তার ঐতিহাসিক ৭ মার্চের যে ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হয়েছিল, সেই স্বাধীন জাতিরাষ্ট্রের রূপকার যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সেই ভাষণের যে অনুলিপি সেটি হচ্ছে আমাদের এই অধ্যায়টি। এই অধ্যায় থেকে আমাদের যে সমস্ত নৈবেত্তিক প্রশ্ন থাকতে পারে সেই নৈবেত্তিক প্রশ্নগুলো আমরা কিভাবে আনসার করলে ভালো নম্বর পেতে পারি এবং আমাদের কোনো ভুল না হয় সে বিষয়েও আমরা এখান থেকে ধারণা লাভ করতে পারবো। কাজেই আমাদের এই অধ্যায়টি পড়লে আমরা যে বিষয়গুলো মূলত দেখব সেটি হচ্ছে, প্রথমেই আমাকে এই অধ্যায় থেকে একটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটি হচ্ছে এই অধ্যায়টি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে লেখা। কাজেই এটি একটি পরিচ্ছন্ন ধারণা তোমার যদি থাকে তাহলেই তুমি এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন এই অধ্যায়টি আমরা কেন পড়ব? এই অধ্যায়টি আমরা পড়ব বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে, এবং আজকের আলোচনা থেকে তোমরা শিক্ষার্থীরা এই অধ্যায়ের যে কোনো নৈবেত্তিক প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অন্য যে কোনো অধ্যায়ের মতোই এই অধ্যায়টি একটি তথ্যবহুল অধ্যায়, এবং এই তথ্যবহুল অধ্যায়তে বিশেষ করে তোমার সালগুলো দেওয়া আছে। এবং এখানে সবথেকে তোমাদের যে বিষয়টি ঝামেলা মনে হতে পারে সেটি হচ্ছে যে সাল তারিখ মনে রাখা। আমি তোমাদেরকে গত ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আমরা একটা চার্ট বানিয়েছিলাম। সেই চার্টের মধ্যে ছবি, সাল এবং উল্লেখযোগ্য ঘটনাগুলো স্লাইডে পর্যায়ক্রমে দেওয়া ছিল। তোমরা যদি আমার সেই আগের ক্লাসটি দেখে থাকো তাহলে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন অন্য যে কোনো অধ্যায়ের মতোই এই অধ্যায়েও নৈবেত্তিক প্রশ্নে ভালো নাম্বার পেতে হলে তোমাকে নিম্নের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, অবলম্বন করতে হবে। প্রথমত হচ্ছে মূল অধ্যায়টিকে তোমরা খুব ভালোভাবে পড়বে, এর শব্দার্থ, লেখক পরিচিতি ভালো করে জানবে। এখন এই অধ্যায়টি যখন তুমি পড়বে, সেই অধ্যায়টি পড়ার সময় প্রথমেই তোমাকে মনে রাখতে হবে এখানে যে বিভিন্ন সালের পরিক্রমাগুলো আছে সেই সালের পরিক্রমাগুলো, এখানে কয়েকটি উল্লেখযোগ্য সাল আছে যে সালগুলো আমরা জেনে নিয়েই তারপর আমাদেরকে পরবর্তী এই কাজটি করতে হবে। এখন প্রথমে আমাকে একটু জানতে হবে যে 1947 সালে দেশ বিভাগ হয়, 1952 সালে ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলনের পরে 1954 সালের নির্বাচন হয়। সেই নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয়, কিন্তু যুক্তফ্রন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী। এরপরে যে বিষয়টি আমরা দেখতে পাই সেটি হচ্ছে 1969-এ গণ আন্দোলন। তার আগে অবশ্য 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছিল সাহিত্য শাসনের দাবিতে, কিন্তু 1969-এর গণ আন্দোলনের পরে আইয়ুব খানের পতন ঘটে এবং ইয়াহিয়া খান দেশে এসে তিনি আবার সেই স্বৈরশাসন চালু করেন, এবং তার যে শাসন, সেই শাসন ব্যবস্থায় তিনি প্রথম 1970 সালে নির্বাচন দেন বললে ভুল হবে, তিনি দিতে বাধ্য হয়েছিলেন। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়নি, বরং প্রতিনিয়ত বাঙালি জাতিকে হতে হয়েছে নির্মম নির্যাতনের শিকার। সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ৭ মার্চ 1971 সালে একটি ঐতিহাসিক ভাষণ দেন। তুমি এই অধ্যায়গুলো তোমরা যদি খুব ভালো করে নম্বর পেতে চাও বা ভালো নম্বর পেতে চাও এই অধ্যায়গুলো থেকে, তখন তোমাকে যে কাজটি করতে হবে এই তথ্যবহুল সালগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন বঙ্গবন্ধু 25শে ফেব্রুয়ারি প্রথম জাতীয় অধিবেশন দাবি করেছিলেন, কিন্তু ইয়াহিয়া খান বলেছিলেন যে না, সেটি 3 তারিখে হবে। কিন্তু 3 মার্চ যে অধিবেশন হওয়ার কথা ছিল সেটি কোনো কারণ ছাড়াই 1 তারিখে এসে বন্ধ করে দেওয়া হয় এবং বলা হয় যে সেই অধিবেশনটি হবে হচ্ছে 25শে মার্চ। তার আগে 10 তারিখে একটি রাউন্ড টেবিল কনফারেন্স হবে। এই যে বিভিন্ন তারিখগুলো
সালেও 1971 সালের মার্চ মাসের যে বিভিন্ন তারিখ আছে সেই তারিখগুলো সম্পর্কেও তোমাকে খুব ভালো ধারণা রাখতে হবে। তাহলে তুমি মূল অধ্যায়টি যদি খুব ভালো করে পড়ো তাহলে তোমার এই সালগুলোকে জানতে হবে। এবং এখানে কিন্তু বঙ্গবন্ধু একটা কথা বারবার বলেছেন, অধিকার বা দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি তার অবস্থান থেকে সরবেন না। এই যে দাবি আদায়ের জন্য যে বিষয়টি, সেই বিষয়টিও কিন্তু এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে আমাদের এখান থেকে খুব ভালো করে জানতে হবে শব্দার্থ, লেখক পরিচিতি। এখানে বঙ্গবন্ধুর জন্মসাল, বঙ্গবন্ধুর মৃত্যুসাল, তার জন্মস্থান আমরা খুব ভালো করে পড়ব। কঠিন শব্দের বানান এবং অর্থ জানতে হবে। এখানে কিছু রাজনৈতিক কিছু টার্মের ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে বা ইংরেজি টার্ম ব্যবহার করা হয়েছে, সেই ইংরেজি মিনিংগুলোকে আমাদেরকে জানতে হবে যদি আমি এখান থেকে যে কোনো সঠিক উত্তর দিতে চাই। পাঠ্য বইয়ের যে জায়গাগুলো তোমার কাছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ মনে হবে অবশ্যই তোমাকে সেগুলোকে বিভিন্ন রকমের কালি, লাল, নীল অথবা সবুজ, এগুলোতে দাগাতে হবে গুরুত্ব অনুসারে। এবং যত ভালোভাবে তুমি বইটি পড়বে তুমি তত ভালো প্রশ্নের এখান থেকে উত্তর দিতে পারবে। প্রথমেই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অনুশীলনী থেকে যে বইয়ের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোকে আমরা একটু দেখব। খুব ভালো করে খেয়াল করো, কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন? এর উত্তর হচ্ছে 1971 সালের 7 মার্চ। এখানে দেখো আরো 3টি অপশন দেওয়া আছে, 1969-এর 7 মার্চ, 1971-এর 3 মার্চ, 1974-এর 3 মার্চ। এই সালগুলো খুব কাছাকাছি থাকার কারণে তোমার মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতেই পারে, কিন্তু তুমি যদি খুব ভালো করে অধ্যায়টি সম্পর্কে ধারণা রাখো তবেই তুমি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 1971 সালের 7 মার্চ। রেসকোর্সের ময়দানে ভাষণে বাংলাদেশের স্বাধীনতার আহ্বান। কেননা এই ভাষণ, এর যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো আমরা একটু দেখছি। আজও স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়, সংগ্রাম পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করে, অ্যাসেম্বলিতে না বসার আহ্বান করে, বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান। কাজেই আমাকে যদি এই অধ্যায়টা আমি ভালো করে আগে পড়ে নিলে আমরা একটা জিনিস দেখব যে বঙ্গবন্ধু জাতির মুক্তি না হওয়া পর্যন্ত তার দাবি বা আন্দোলন চালিয়ে যেতে থাকবেন। এই যে তার যে দাবিটা ছিল যে বাংলাদেশের মানুষের মুক্তি, তিনি এদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের কথা বলেছেন। কাজেই এই অধ্যায়ের এই প্রশ্নটি থেকে আমরা যে প্রশ্নটা আগে উপলব্ধি করে নিতে হবে সেটা হচ্ছে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বানই ছিল 1971 সালের 7 মার্চের সেই ঐতিহাসিক ভাষণের। কাজেই এই প্রশ্নের উত্তরটি হচ্ছে 2-এর ঘ। কাজেই উত্তরটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান। 3 নম্বর প্রশ্ন আসি, আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন? আমরা খুব ভালো করে জানি 1958 সালে আইয়ুব খান দেশে আসেন এবং 58 সালে তিনি ক্ষমতায় আসার পরে যেটা বলা হচ্ছে যে 58 থেকে 68 সাল পর্যন্ত 10 বছর তিনি এই দেশকে চালিয়েছেন এবং 69-এ গণ অভ্যুত্থানের পরে তার পতন ঘটে। তিনি যে 10 বছরের দেশকে শাসন করেছেন সেই শাসন করার ফসল যেটা হচ্ছে যে বাঙালি জাতি মুক্তি চেয়েছে। শাসক গোষ্ঠীরা বারবার আমাদেরকে প্রতারিত করেছে, শাসক গোষ্ঠীরা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েও কথা রক্ষা করেনি। আইয়ুব খানের পতনের পর এই দেশে যিনি ক্ষমতায় আসেন তিনি হচ্ছেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান দেশে শাসনতন্ত্র দেবার বা গণতন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরটি হবে আইয়ুব খানের পতনের পর দেশে গণতন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইয়াহিয়া খান। এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই ধরনের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে আগে একটু ভালো করে প্রশ্নটা বুঝে নিতে হবে। বুঝে নিয়ে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কি বলতে চেয়েছে সে সম্পর্কে একটু বিস্তারিত ধারণা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবনযাপন করেন। ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তার জীবন থেকে কেড়ে নেয় 27টি বছর। কখনো কারো কাছে তিনি মাথা নত করেননি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের। বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলা উভয়ের কোন গুণের মধ্যে মিল খুঁজে পায়? আমরা একটু দেখি। উভয়ই কিন্তু ছিলেন সহনশীল, ধৈর্যশীল। তারা ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে গেছেন। তাদের উভয়ের মধ্যে ছিল দেশপ্রেম এবং তারা আপোষহীন। তারা কখনো অন্যায়ের সাথে নিজেদেরকে আপোষ করেননি, কিংবা তারা এই আপোষহীনতার কারণে বা তাদের এই অনড় দৃঢ়চিত্তের কারণেই
তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের স্ব অবস্থান থেকে সফলতা লাভ করতে পেরেছিলেন। বঙ্গবন্ধু জন্ম দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রে। তাহলে এই প্রশ্নের উত্তরটি হবে, উভয়ের মধ্যে আমরা যে মিল খুঁজে পাই সেটি হচ্ছে তিনটি, 1, 2 ও 3। এবং আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের উত্তর দেখাচ্ছে 1, 2 এবং 3। বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের উপহার দিয়েছে কি? বঙ্গবন্ধুর এই যে অনড়, যেটা বলা হচ্ছে যে তিনি আপোষহীন এবং তিনি যে দেশপ্রেম দিয়ে সহনশীলতা দিয়ে একটি জাতিরাষ্ট্র জন্ম দিয়েছেন, সেই জিনিসটি কিন্তু আমরা এখানে দেখতে পাই। বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের উপহার দিয়েছে গভীর দেশপ্রেম, বাঙালির সংস্কৃতি, স্বাধীন রাষ্ট্র, বৈষম্য থেকে মুক্তি। উত্তর হবে হচ্ছে স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম তিনি দিতে পেরেছিলেন। পরবর্তী স্লাইডে আমরা আসি। আমাদের যে প্রশ্নগুলো সাধারণত এই অধ্যায় থেকে নৈবেত্তিকে আসতে পারে, এখানে তোমাদের অপশন ছাড়া শুধুমাত্র মূল প্রশ্নটা এবং মূল প্রশ্নের পাশে উত্তরটি লিখে দেওয়া হয়েছে। তোমরা যে কাজটি করবে, বইয়ের এই জায়গাগুলোকে খুব ভালো করে দাগ দিবে এবং দাগ দিয়ে তার পাশে ছোট্ট করে কিছু নোট লিখে রাখবে যে কোন ঘটনাটি ঘটেছিল। 6 দফা ঘোষণা করা হয় 1966 সালে। তোমাকে একটু মনে রাখতে হবে, 1966 সালে 6 দফা ঘোষণা করা হলেও এর পেছনের যে কারণটি ছিল সেই কারণটি হচ্ছে বাঙালির স্বাধিকার চেতনা বা স্বাধিকার আন্দোলন। কাজেই এই স্বাধিকার আন্দোলনের দিকটিও তোমার এখানে মনে রাখতে হবে। তাহলে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে বাংলাদেশের স্বাধিকার দাবিতে যে আন্দোলনটি হয়েছিল সেটি কত সালে, উত্তরটি হবে হচ্ছে 1966 সালে। তাহলে একই প্রশ্ন তোমাকে বিভিন্নভাবে ঘুরিয়ে করা সম্ভব হতে পারে। সেক্ষেত্রে তুমি ওই লাইনটি যেমন পড়বে, ওই লাইনটি থেকে আরো কতভাবে প্রশ্ন করা সম্ভব সেই বিষয়টির সম্পর্কে তুমি একটু ভালো ধারণা রাখবে। বঙ্গবন্ধু কত সালে নিহত হন? উত্তর হবে হচ্ছে 1975 সালে। সপরিবারে তিনি নিহত হন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে তিনি সপরিবারে নিহত হন, অথচ এই বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের জন্ম দিতে গিয়ে তাকে সহ্য করতে হয়েছে অনেক কষ্ট, অনেক নির্যাতন। তবুও বাঙালিরা হতভাগ্য, বাঙালির দুর্ভাগ্য যে তিনি আমাদের মাঝে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কি ছিলেন? উত্তর হবে হচ্ছে জাতির জনক। তাহলে এখানে তোমার যদি বলা হয় বাঙালি জাতির, স্বাধীন জাতির স্থপতিকে, বাঙালি জাতির জনককে, সেক্ষেত্রে তোমার প্রশ্ন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধু কি উইথড্র করতে আহ্বান করেছিলেন? উত্তর হচ্ছে মার্শাল ল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইয়াহিয়া খান যখন গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্স আহ্বান করেন 10 মার্চ, তার আগে বঙ্গবন্ধু তার সামনে 4টি প্রস্তাবনা পেশ করেছিল। সেই 4টি প্রস্তাবনার একটি হচ্ছে মার্শাল ল উইথড্র করা, সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরে যাওয়া, বাংলার মানুষকে তার যে অধিকার সেই অধিকার দেওয়া এবং দেশে শাসনতন্ত্র দেওয়া। এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো তোমাকে খুব ভালো করে শিখতে হবে। এই 4টা বিষয় সম্পর্কে তোমার যদি ভালো ধারণা থাকে তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি তার সঠিক উত্তর দিতে পারবে। এরপরে আমরা আসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন তার ভাষণে? ওই একই প্রশ্নের ওই একই অংশ থেকে প্রশ্নটির আবার অন্যভাবে জানতে চাওয়া হয়েছে। উত্তরটি হচ্ছে জনগণের প্রতিনিধির হাতে, অর্থাৎ জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। এটিও সেই রাউন্ড টেবিল কনফারেন্সে বসার আগে বঙ্গবন্ধুর একটি বিশেষ দাবি ছিল। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রচনাটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উইথড্র শব্দটির অর্থ হচ্ছে প্রত্যাহার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে যে রাজনৈতিক যে শব্দগুলো আছে সে শব্দের বাংলা অর্থগুলোকে তোমাকে জানতে হবে, এবং কারণ এখান থেকে কিছু রাজনৈতিক প্রতিশব্দ থেকেও তোমার এমসিকিউতে প্রশ্ন থাকতে পারে। সুপ্রিম কোর্ট কি? দেশের সর্বোচ্চ আদালত। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কোন ধরনের রচনা? ভাষণ বা প্রবন্ধ? এখানে একটু খেয়াল রাখবা যে এটি বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণের একটি প্রতিলিপি ছিল, বা এখানে সে বিষয়টি তুলে ধরা হয়েছে। 1971 সালের কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে ভাষণ দেন? উত্তর হবে হচ্ছে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। বঙ্গবন্ধুর রেসকোর্সের ময়দানের ভাষণে কত লোক উপস্থিত ছিল? প্রায় 10 লক্ষ। তোমার বইয়ের ভাষণটি যখন লেখা শুরু হয়েছে তার প্রথমেই দেখবা একটা পূর্বকথন লেখা আছে। সেই পূর্বকথন অংশে সেখানে উল্লেখ করা ছিল বঙ্গবন্ধু 1971 সালের 7 মার্চ রেসকোর্সের ময়দানে প্রায় 10 লক্ষ লোকের সামনে তার ঐতিহাসিক
ভাষণটি দিয়েছিলেন। কাজেই এখানে তোমার এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিও ধারণা রাখতে হবে। 7 মার্চের ভাষণটি কত মিনিট স্থায়ী ছিল? এটি 18 মিনিট স্থায়ী ছিল। এবং তোমাকে এখানে মনে রাখতে হবে যে এই ভাষণটি থেকে তোমার বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। সাল তারিখের পাশাপাশি এটি কত মিনিট স্থায়ী ছিল, এখানে কি চাওয়া হয়েছে, বঙ্গবন্ধুর দাবিগুলো কি ছিল, এই সম্পর্কেও কিন্তু তোমার একটু পরিষ্কার বা পরিচ্ছন্ন ধারণা রাখতে হবে। ঝাঁপিয়ে পড়েছে কোন ভাষারূপের উদাহরণ? এখানে এবার একটু, যদিও ব্যাকরণের প্রশ্ন, কিন্তু ব্যাকরণের এই প্রশ্ন দিয়ে বঙ্গবন্ধু মূলত তার যে কথন, তার যে বাক্যরীতি বা বাচ্যভঙ্গি, সেই চলিত বাচ্যভঙ্গির একটি অলিখিত ভাষণ কিন্তু ছিল এই ভাষণটি। এই অলিখিত ভাষণে যে চলিত বাক্যরীতি বা চলিত কথা ব্যবহার করা হয়েছে, চলিত শব্দ, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাই। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বাংলার মানুষ মুক্তি চায় বলতে কি বোঝানো হয়েছে? শোষণ নির্যাতন থেকে মুক্তি। এই অধ্যায়ের মূল জিনিসটি হচ্ছে বাঙালি জাতিকে শোষণ ও বঞ্চনার হাত থেকে মুক্ত করা। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে শোষণ এবং বঞ্চনার হাত থেকে বাঙালি জাতিকে উদ্ধার না করা পর্যন্ত তিনি তার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। এখানে আমাদের সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। 1969 সালের গণ অভ্যুত্থান হয়েছিল কি কারণে? উত্তর হলো গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটি একটি অনুধাবনমূলক এমসিকিউতে আসতে পারে, কারণ বইয়ে কোথাও এখানে সরাসরি বলা নেই যেটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু এর সম্ভাব্য উত্তর হতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 1969 সালের গণ অভ্যুত্থান হয়েছিল। পরবর্তী প্রশ্নে আসি। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন কেন? উত্তরটা হচ্ছে জনগণের চাপে। 1969 সালে যখন গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হয় তখন আইয়ুব খানের পতন ঘটে। আইয়ুব খানের পতন ঘটলে ইয়াহিয়া খান দেশের সরকার নেন বা ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন। ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে তিনি জনগণের চাপে বাধ্য হয়ে দেশের নির্বাচন দিতে চেয়েছিলেন এবং এই নির্বাচনটি হয়েছিল 1970 সালে এবং সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন কেন? উত্তর হচ্ছে শত্রুর মোকাবেলা করার জন্য। বাঙালি জাতির অনেক শত্রু ছিল এবং সেই শত্রুর একটি অন্যতম হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। তারা বিভিন্নভাবে এদেশের মানুষের যে অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চেয়েছিল এবং এখান থেকেই মুক্তি লাভ করার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন। তাহলে এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো মূলত দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে আরেকবার একটু বলতে চাচ্ছি যে আমাদের যে ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে যে উল্লেখযোগ্য সালগুলো খুব ভালো করে পড়বে। এখানে তোমাদেরকে প্রথমেই আমি বলে নিয়েছি কয়েকটা উল্লেখযোগ্য সাল, তার মধ্যে হচ্ছে 1947, 1952, 1954, 1958, এরপরে হলো 1966, 1970, 1971। এই 9টি সাল তোমাকে ভালো করে জানতে হবে। এরপরে সাল তারিখের পরে তোমাকে যে জিনিসটি খুব ভালো করে জানতে হবে সেটি হচ্ছে জাতির জনকের ভাষণের এখানে গুরুত্বপূর্ণ দিক কোনগুলো ছিল। সেগুলো হচ্ছে যে বাঙালি জাতির মুক্তি প্রতিষ্ঠা করা। যেমন বঙ্গবন্ধু এখানে একটা জায়গায় উল্লেখ করেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হতে চান না বা প্রধানমন্ত্রিত্ব চান না, তিনি চান এদেশের মানুষের মুক্তি। তার মানে এই অধ্যায় থেকে বঙ্গবন্ধুর কি আকাঙ্ক্ষা করেছিলেন, কি প্রত্যাশা করেছিলেন, এ ধরনের প্রশ্ন যদি এমসিকিউতে থাকে তাহলে তোমার উত্তর হবে হচ্ছে জনগণের মুক্তি এবং এদেশের মানুষকে শোষণ বা বঞ্চনার হাত থেকে উদ্ধার করা বা এদেশের মানুষকে মুক্তি দেওয়াই ছিল হচ্ছে বঙ্গবন্ধুর লক্ষ্য। এখন তোমার যদি এখান থেকে প্রশ্ন থাকে হচ্ছে এই প্রবন্ধের যিনি রচয়িতা বা এই ভাষণের যিনি রচয়িতা, তার জন্ম মৃত্যু সাল, তার জন্মস্থান, এগুলো তোমরা ভালো করে পড়বে। এছাড়া কিছু রাজনৈতিক প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে, সেগুলো সম্পর্কে তোমরা একটি ভালো ধারণা রাখবে। তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজগুলো তোমরা বাসায় নিজেদের খাতায় আলাদা করে লিখবে এবং খাতায় লেখার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের স্কুলের যে শিক্ষক আছেন সেই শিক্ষককে দিয়ে সেগুলোকে তোমরা মূল্যায়ন করে নিবে। একটা হচ্ছে আরটিসির পূর্ণরূপ কি, ওয়াপদা বলতে কি বোঝায়, শাসনতন্ত্র বলতে কি বোঝায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন কেন, টেবিল শব্দটি বাংলা ভাষায় এসেছে কোথা থেকে, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংশ্লিষ্টতা যে কাজে। এই প্রশ্নগুলো
তোমাকে একটু ভেবে চিনতে উত্তর দিতে হবে। অর্থাৎ অনুধাবনমূলক এমসিকিউ এবং সরাসরি জ্ঞানমূলক এমসিকিউ, এই দুই ধরনের এমসিকিউই আমরা এখানে পাচ্ছি। আমাদের এই অধ্যায় থেকে আজকে এ পর্যন্তই। আমাদের এই অনুষ্ঠানটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই যে কাজটি করবে সেটি হচ্ছে এর ইউটিউব পেজ অথবা যেটা হচ্ছে যে আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ থেকে তোমরা জিনিসটি দেখে নিবে এবং এখানে তোমার যেটা হচ্ছে যে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলোকে তোমরা স্ক্রিনে দেওয়া যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস থেকে তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেগুলো তোমরা দিবে। আমাদের সাথে এতক্ষণ তোমরা ছিলে, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব তোমরা ভালো আছো, ভালো থাকবে এবং আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানটি দেখবে। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 6.1 অধ্যায়ের সরল সহসমীকরণের দুটি পদ্ধতির একটি পদ্ধতি আলোচনা করেছিলাম। সেটি ছিল প্রতিস্থাপন পদ্ধতি। আমি আজকে দ্বিতীয় পদ্ধতিটি আলোচনা করব এবং এই আলোচনা সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সরল সহসমীকরণের সমাধান নির্ণয় করা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এই পদ্ধতিতে কেমন সমস্যা সমাধান করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আজ আমি অপনয়ন পদ্ধতিতে সরল সহসমীকরণের সমাধানটি আজ দেখাবো। তোমরা খেয়াল করো, আমরা প্রথমে একটি সমীকরণ জোট লিখতে পারি। x মাইনাস ওয়াই ইকুয়াল 4, এটি ইকুয়েশন 1। আরেকটি ইকুয়েশন x প্লাস ওয়াই ইকুয়াল 6, ইকুয়েশন 2, মানে সমীকরণ 2। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখতে পারবে x মাইনাস ওয়াই ইকুয়াল 4 একটি সমীকরণ, x প্লাস ওয়াই একটি সমীকরণ। এখানে দেখো একটা সমীকরণে একই টার্মসের প্লাস মাইনাস সাইন। এখানে দেখো প্রথম সমীকরণে y এর আগে মাইনাস আছে, দ্বিতীয় সমীকরণে y এর আগে প্লাস আছে। এটা সমাধান করার আগে আমি একটু পদ্ধতিটি বলে দিই। আমরা সমীকরণের দুটি চলকের মান একই সাথে নির্ণয় করতে পারবো না। যেটা আগের পদ্ধতির ক্ষেত্রে আমরা যে কোনো একটা চলকের মান একটা সমীকরণ থেকে নিয়ে অন্য সমীকরণে আমরা রিপ্লেস করেছি। এখানে কিন্তু সেটা করব না। আমরা সরাসরি একটা চলককে এলিমিনেট করে ফেলব। সেটা সুবিধা হয় যদি একই চলকের সমান টার্মস যদি থাকে এবং অপোজিট সাইন তৈরি করা যায়, সেক্ষেত্রে দুটো সমীকরণকে যোগ করে আমরা একটা চলককে সরিয়ে দিতে পারি। তার কারণে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ পাবো, যেখান থেকে সেই চলকের মান নির্ণয় করতে পারবো। আর যদি সেরকম ভাবে না থাকে তাহলে আমরা সেটাকে তৈরি করে নেব। এখানে দেখো সমীকরণ দুটি খুব সুন্দরভাবে তৈরি করা আছে। দেখো এখানে মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস ওয়াই আছে। আমি যদি সমীকরণ 1 এবং 2 যোগ করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা x এর মানটা একটি চলকের মান নির্ণয় করতে পারবো। তাহলে এভাবে যখন আছে সমীকরণটি, আমরা এখানে একটা দাগ দিয়ে দিতে পারি, পাশে লিখতে পারি যোগ, বা সমীকরণ 1 ও 2 যোগ করি। তাহলে এইভাবে সাইড নোট যদি যোগ লিখে দিই তাহলে দেখা যাচ্ছে এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই অমিট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে x আর x যোগ হয়ে কি হচ্ছে প্লাস 2x। একইভাবে ডান পাশে 4 এবং 6 যোগ করে কি হচ্ছে 10। তাহলে পরবর্তী লাইন কি হবে, x সমান সমান 10/2, অর্থাৎ x এর মান এখানে কত পাচ্ছি 5।
খুব সহজে আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারলাম। এখন এই এক্স এর মান আমি সমীকরণ 1 এবং 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা ওয়াই এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে এক্স এর মানটা সমীকরণ 1 এ বসিয়ে পাই। এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। তাহলে এক্স এর মান কত পেয়েছি? 5। যদি আমি সমীকরণ 1 এ বসাই তাহলে এক্স এর জায়গায় 5 হবে -y = 4, বা এই y চলকটা -y বাম পাশে থেকে যাক, ডান পাশে 4 ছিল আর বাম পাশে 5টা ডান পাশে গেলে -5, অর্থাৎ -y সমান কত হচ্ছে? -1। পরবর্তীতে y সমান কত পাচ্ছি? +1। বোথ সাইড থেকে -1 অমিট হয়ে গেল। তাহলে আমাদের সমাধানটা কি হলো? নির্ণয় সমাধান x, y সমান 5,1। তাহলে খুব সহজেই অপনয়ন পদ্ধতিতে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। চলক বিশিষ্ট সমীকরণ তৈরি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি x + x কত হচ্ছে 2x = 10। x এর মান পাওয়ার কারণে x এর মানটা যখন যে কোনো একটা সমীকরণে বসে আমরা y এর মানটা নির্ণয় করলাম, তাহলে নির্ণয় সমাধানটা কি হলো? x, y = 5 × 1। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে দেখা যাক আমরা যখন দুটি চলকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কনস্ট্যান্ট বা ধ্রুবক গুণ করা থাকবে, সেক্ষেত্রে সমীকরণটি কি হতে পারে সেরকম একটি সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। আমাদের দ্বিতীয় সমীকরণ জোটটি হচ্ছে +4x - 3y = -1, সমীকরণ 1, এবং দ্বিতীয়টা হচ্ছে 3x
মাইনাস 2y ইকুয়াল 0, সমীকরণ 2। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সমীকরণ জোটটিতে ভিন্ন ভিন্ন ধ্রুবক দ্বারা গুণ করা হচ্ছে, যেটা আগের ক্ষেত্রে ছিল না। আগের ক্ষেত্রে আমরা প্লাস ওয়াই পেয়েছিলাম আর দ্বিতীয় সমীকরণে মাইনাস ওয়াই পেয়েছিলাম, এখানে কিন্তু সেরকম নয়। আমি চাইলে চলক এক্স কেও সরিয়ে দিতে পারি অথবা চলক ওয়াই কেও সরিয়ে দিতে পারি। তাহলে আমি যদি মনে করি সমীকরণ 1 এবং 2 থেকে নতুন যে সমীকরণটি তৈরি করব সেখানে ওয়াই চলককে রাখবো না, তার মানে দুটো সমীকরণকে ইকুয়াল করতে হবে, দুটো সমীকরণের একই জাতীয় টার্মসকে ইকুয়াল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ মাইনাস 3y আছে, কিন্তু এখানে আছে মাইনাস 2y। তাহলে কি করে দুটোকে সমান করা যেতে পারে সে চিন্তা করতে হবে। তাহলে এটা যদি এখানে যে y এর যে কনস্ট্যান্ট গুণ আছে মাইনাস 3 দ্বারা, অর্থাৎ 3 দ্বারা গুণ আছে, এই 3 দ্বারা সমীকরণ 2 কে গুণ করব। একইভাবে সমীকরণ 2 এ y এর সাথে সহগ কি আছে 2 দ্বারা আমরা সমীকরণ 1 কে গুণ করে 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে আমরা সেই কথাটা যদি লিখে দেই, সমীকরণ 1 কে 2 দ্বারা এবং সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি। সমীকরণ 1 কে 2 দ্বারা এবং সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি, অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ করব, এটাই বলা হচ্ছে। তাহলে যখন আমরা সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করব, তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, সমীকরণ 1 2 দ্বারা গুণ হচ্ছে, তার মানে এখানে হবে কি 4x হয়ে যাবে 8x, মাইনাস 3y কি হবে মাইনাস 6y ইকুয়াল মাইনাস 1 কি হবে মাইনাস 2। একইভাবে সমীকরণ 2 কে 3 দ্বারা যদি গুণ করি, এটা হবে 9x, এটা কি হবে মাইনাস 6y, এটা 0 এর সাথে গুণ হয়ে 0ই হবে। তাহলে আমরা এই সমীকরণ দুটি পেলাম। এখন কি করতে হবে, মাইনাস 6y আছে, অর্থাৎ একই জাতীয় টার্ম। আমি কি বলেছি, বিয়োগ করতে বলেছি। তাহলে বিয়োগ করতে বললে তাহলে চিহ্নটা পরিবর্তিত হবে, এখানে প্লাস ছিল এখন হবে মাইনাস, এখানে মাইনাস ছিল এখানে হবে প্লাস, এখানে মাইনাস। তাহলে মাইনাস 6y প্লাস 6y অমিট হয়ে যাবে, তাই না? তাহলে 8x মাইনাস 9x, তাহলে কত হবে, যোগ করে হবে মাইনাস x। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কত থাকতেছে মাইনাস 2, বোথ সাইডে মাইনাস হলো। তাহলে বোথ সাইডে যদি আমরা পাশে লিখে দিবে উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করি অথবা ভাগ করি, যে কোনো কিছু বলতে পারো। তো ফলাফলটা কি হচ্ছে, x সমান 2। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। x এর মান এখন সমীকরণ 1 অথবা 2 এ যে কোনো জায়গাতে বসাতে পারি। তাহলে এখন কি লিখবো, x এর মানটি, x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। এবার দেখতে হবে x এর মান কত পেয়েছি 2। তাহলে সমীকরণ 1 এ কি আছে 4x, x এর জায়গায় কত হবে 2 মাইনাস 3y ইকুয়াল মাইনাস 1। তাহলে ফলাফলটি কত হচ্ছে 8 মাইনাস 3y ইকুয়াল মাইনাস 1, বা মাইনাস 3 লেফট সাইডে থেকে গেলে 8 রাইট সাইডে গেলে 1 মাইনাস 8 হচ্ছে, বা মাইনাস 3y ইকুয়াল কি হচ্ছে মাইনাস 9, বা y ইকুয়াল মাইনাস 9 বাই মাইনাস 3। ফলাফল কত হবে শুধু 3। তাহলে আমরা x এর ভ্যালুটাও পেয়েছি, y এর ভ্যালুটা, x এর ভ্যালু পেলাম 2, y এর ভ্যালু পেলাম 3। তাহলে এই অঙ্কের নির্ণয় সমাধানটি কি হবে, নির্ণয় সমাধান x, y ইকুয়াল 2, 3। সমাধানটি শেষ হলো। শিক্ষার্থীরা আমরা এটা আরেকবার খেয়াল করে দেখতে পারি, অপনয়ন পদ্ধতিতে এই সমীকরণ জোটটি কিভাবে সমাধান করা হলো। এখানে মাইনাস 3y আছে, এখানে মাইনাস 2y আছে, অর্থাৎ আমরা y চলকটাকে সরাতে চাচ্ছি, এর জন্য দুইটা টার্মসকে আমরা একই রকম করতে চাচ্ছি। এখানে মাইনাস 3y, তো এটাকে যদি আমরা এই সমীকরণকে আমরা যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো মাইনাস 6y। আবার দ্বিতীয় সমীকরণকে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখানেও 6y পাবো, এবং এই কথাটা উল্লেখ করা হয়েছে। এবং এটা গুণ করার পরে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণকে বিয়োগ করতে বলা হচ্ছে। তাহলে এটাকে যখন আমরা 2 দ্বারা গুণ করছি তাহলে কি হচ্ছে 8x মাইনাস 6y ইকুয়াল মাইনাস 2। আর পরবর্তী ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করে 9x মাইনাস 6y ইকুয়াল 0। ফলাফল কি হচ্ছে, বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে বিয়োগ করতে বলার কারণে, 8x থেকে 9x সাবট্রাক্ট করলে মাইনাস x হয়।
6y প্লাস 6y কেটে গেল, -2, x এর ভ্যালু হচ্ছে 2। x এর মানটা আমরা সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাতে পারি। এখানে 1 এ বসানো হয়েছে, তাহলে y এর মানটা সিম্পলিফাই করে কত পাচ্ছি আমরা? 3। তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা দুটি অঙ্ক সলভ করলাম। এবার আমরা আরেকটি অঙ্ক দেখতে চাই, যেখানে অঙ্কটা একটু ভিন্ন রকম হবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকবে সমীকরণ দুটি। সেটাকে কিভাবে সমাধান করা যায় সেরকম একটি সমস্যা আমরা দেখি। অপনয়ন পদ্ধতির তৃতীয় অঙ্কটি কি আমরা দেখে নেই। তৃতীয় সমীকরণ জোট হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b, সমীকরণ 1। এবং পরবর্তী সমীকরণ x/b মাইনাস y/a ইকুয়াল 2/b মাইনাস 1/a। অর্থাৎ এই সমীকরণ জোটটি আগের অঙ্ক দুটি সমীকরণ জোট থেকে একটু ভিন্ন। এই সমীকরণ জোটটি ফ্র্যাকশনাল ফর্মের দুটি সমীকরণ। এবং এখানেও দেখো, আমরা এখানে একটা y টার্মের আগে প্লাস আছে, এখানে y টার্মের আগে মাইনাস আছে, কিন্তু এখানে হচ্ছে y/b, বাট এখানে হচ্ছে y/a। তাহলে অপনয়ন পদ্ধতি করতে হলে যে কোনো একটা চলককে সরিয়ে দিতে হবে। আর এই সরিয়ে দিতে হলে আমাদেরকে চলকটাকে, অর্থাৎ চলক সম্বলিত টার্মসকে একই রকম তৈরি করতে হবে। তাহলে সেটা কিভাবে করা যেতে পারে? অর্থাৎ সেটা আমরা করে থাকি চলকের সাথে যেটা সহগ আছে, যেরকম এখানে দেখো y এর সহগ হচ্ছে 1/b, বাট এই y এর সহগ হচ্ছে 1/a। তাহলে আমরা সমীকরণ 1 কে 1/a দ্বারা মাল্টিপ্লাই করব, গুণ করব, আর সমীকরণ 2 কে 1/b দ্বারা গুণ করে ফেলবো। তাহলে লিখে ফেলো শিক্ষার্থীরা, সমীকরণ 1 কে 1/a এবং সমীকরণ 2 কে 1/b দ্বারা গুণ করে যোগ করি। অর্থাৎ গুণ করার পরে দুটি সমীকরণ যোগ হবে। প্রথম সমীকরণকে 1/a দ্বারা গুণ করা মানে x/a² পাওয়া যাবে, প্লাস y/ab পাওয়া যাবে, এখানে 2/a² পাওয়া যাবে, প্লাস 1/ab পাওয়া যাবে। একইভাবে দ্বিতীয় সমীকরণকে আমরা 1/b দ্বারা গুণ করব, তার মানে এখানে হবে x/b² মাইনাস y/ab ইকুয়াল 2/b² মাইনাস 1/ab। এখন এই গুণ করার পরে সমীকরণ দুটিকে কি করতে বলা হয়েছে? যোগ করতে বলা হচ্ছে। অর্থাৎ অঙ্কটি সহজ হয়ে গিয়েছে। এখানে দেখো প্লাস y/ab, এখানে আছে মাইনাস y/ab। অর্থাৎ সমীকরণ জোট একই টার্ম সম্বলিত বিপরীত সাইন বিশিষ্ট। যেহেতু এটা যোগ করতে বলা হচ্ছে, তাহলে এই দুটি কি হবে? অমিট হয়ে যাবে। তাহলে এখন সমীকরণটি এক চলক বিশিষ্ট সমীকরণে রূপান্তরিত হচ্ছে, যেখানে পাচ্ছি x/a² প্লাস x/b² ইকুয়াল, এখানেও দেখো কনস্ট্যান্ট অমিট হয়ে যাচ্ছে, 1/ab মাইনাস 1/ab। তাহলে এখানে কি হচ্ছে? 2/a² প্লাস 2/b² পাচ্ছি। এখন এখানে আমরা কি করতে পারি? এখানে যদি আমরা x কমন নেই, তাহলে ফলাফলটি কি পাবো? 1/a² প্লাস 1/b² পাবো। একইভাবে এখানে যদি আমরা 2 কমন নেই, এখানে কি পাবো? 1/a² প্লাস 1/b²। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখছো যে এই সমীকরণের এই পর্যায়ে x এর সাথে 1/a² প্লাস 1/b² গুণ আকারে আছে, ডান পাশে 2 এর সাথে 1/a² প্লাস 1/b² গুণ আকারে আছে। অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা এখন 1/a² প্লাস 1/b² দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ফলাফলটি কি হবে? ফলাফলটি হবে x = 2। তোমরা সাইড নোট আকারে লিখে দিবে, উভয় পক্ষকে 1/a² প্লাস 1/b² দ্বারা ভাগ করে নেই অথবা বিভক্ত করি। এখন x এর যে মানটা পেয়েছি, x এর মানটা আমরা সমীকরণ 1 অথবা 2 যে কোনো সমীকরণে বসাতে পারি। তো লিখে ফেলো, x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ 1 এ বসালে কি হতে পারে?
এখানে হবে 2/a প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b পাওয়া যাচ্ছে। তাহলে আমরা y অংশটাকে রেখে বাকিটাকে ডান পাশে সরিয়ে দিব, মাইনাস 2/b। তাহলে এখানে দেখা যাচ্ছে মাইনাস 2/a, এখানে প্লাস 2/a মাইনাস 2/a অমিট হয়ে যাচ্ছে। ফলাফলটি কি দাঁড়াচ্ছে? y/b ইকুয়াল 1/b। তার মানে কি হরের অংশে বোথ সাইডে b আছে, উভয় পক্ষকে b দ্বারা গুণ করে পাই। এটা লিখলে আমরা পরবর্তীতে কি পাচ্ছি? y সমান কি পাচ্ছি? 1। অর্থাৎ আমরা x এবং y এর মানটা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের সমাধানটি কি হবে? নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x, y ইকুয়াল 2, 1। তাহলে শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটি আরেকবার খেয়াল করে দেখতে পারি কিভাবে অপনয়ন পদ্ধতিতে এই অঙ্কটি সমাধান করা হয়েছে। সমীকরণ জোটটি, প্রথম সমীকরণ হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b। দ্বিতীয় সমীকরণ x/b মাইনাস y/a ইকুয়াল 2/b মাইনাস 1/a। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে কোনো একটি চলক সম্বলিত টার্মসকে অপসারণ করতে হবে। সেটার জন্য টার্মসটাকে একই রকম করে ফেলতে হবে। তাহলে এখানে দেখো, আমি যদি y কে সরাতে চাই, y এর সাথে সহগ আছে 1/b, বাট এই y এর সাথে 1/a, তাহলে এটাকে আমরা 1/a দ্বারা গুণ করব, এই সমীকরণকে এটাকে গুণ করব 1/b দ্বারা। তার মানে এই y এর যে সহগ আছে সেই সহগটা দ্বারা এটাকে গুণ করব এই সমীকরণকে, একইভাবে এই y এর যেটা সহগ আছে সেটা দ্বারা এই পুরো সমীকরণকে গুণ করব। সেটাই করা হচ্ছে। সমীকরণ 1 কে 1/a এবং সমীকরণ 2 কে 1/b দ্বারা গুণ করে যোগ করি। তাহলে যখন এটাকে 1/a দ্বারা গুণ করতেছি, তাহলে পরিবর্তনটা কি হচ্ছে? x/a² প্লাস y/ab ইকুয়াল 2/a² প্লাস 1/ab। একইভাবে যখন দ্বিতীয় সমীকরণকে 1/b দ্বারা গুণ করতেছি, তখন কি পাচ্ছি? x/b² মাইনাস y/ab ইকুয়াল 2/b² মাইনাস 1/ab। সমীকরণ দুটি যোগ করা হলো, যোগ করে কি পাচ্ছি? বাম পাশে x/a² প্লাস x/b²। এখানে দেখা যাচ্ছে প্লাস y/ab আর এখানে মাইনাস y/ab অমিট হয়ে যাচ্ছে। একইভাবে ডান পাশে 2/a² প্লাস 2/b²। তাহলে বাম পক্ষ থেকে x কমন নিলে 1/a² প্লাস 1/b²। একইভাবে ডান পক্ষ থেকে 2 কমন নিলে 1/a² প্লাস 1/b² পাচ্ছি। তাহলে বোথ সাইড থেকে 1/a² প্লাস 1/b² দ্বারা ভাগ করলে x এর ভ্যালু কি পাচ্ছি? 2। x এর মানটা সমীকরণ একে বসিয়ে আমরা সমাধান করে y এর মানটা কত পাচ্ছি? y এর মানটা 1 পাচ্ছি। অর্থাৎ আমাদের এই অঙ্কের নির্ণয় সমাধানটা কি হচ্ছে? 2, 1। তাহলে শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ জোট কিভাবে সমাধান করা হয় সেটা শিখেছি, এবং একইভাবে আমরা আরেকটি পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে কিভাবে এই সমস্ত সমীকরণ জোট সমাধান করা যায় আশা করি সেটা শেখানোর চেষ্টা করা হয়েছে। তোমরা মনোযোগী ছিলা, তোমরা শিখতে পেরেছো। এই মুহূর্তে আমি তোমাদেরকে অপনয়ন পদ্ধতিতে একটি হোমওয়ার্ক দিতে চাচ্ছি। তোমরা বাসায় এটা চেষ্টা করবে, আশা করি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি বাড়ির কাজটি কি দিয়েছি। অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান নির্ণয়। সমীকরণ x প্লাস y ইকুয়াল a মাইনাস b এবং দ্বিতীয় সমীকরণটি x মাইনাস by ইকুয়াল a² প্লাস b²। আশা করি দেখতে পাচ্ছ, তোমরা সুন্দর করে খাতায় তুলে নাও, এবং এই ধরনের সমস্যা তোমরা পাঠ্য বইতে আরো পাবে। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যেহেতু তোমরা জেএসসি পরীক্ষার্থী, তোমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত। প্রতিটা অধ্যায় গুরুত্ব সহকারে দেখা উচিত। তোমরা এগুলো যদি যথাযথভাবে প্র্যাকটিস করো, তোমরা অনেক বেশি উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো, এবং এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও, এই ক্লাসটি
কিশোর বাতায়ন ওয়েবসাইটে আপলোড করা থাকবে, তোমরা এটা আবার দেখতে পাবে। তোমরা এটা দেখে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মন্তব্য থাকে, তোমরা কমেন্টস বক্সে অবশ্যই প্রশ্ন রাখতে পারো। সে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। এবং এই সংক্রান্ত এই অধ্যায়ে তোমাদের কিছু কুইজ দেওয়া থাকবে এখানে। তোমরা এই কুইজগুলোতে অংশগ্রহণ করে তোমরা তোমাদের মেধার বিকাশ ঘটাতে পারবে। সুস্বাস্থ্য কামনা করে তোমার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের সুস্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, নবম এবং দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 16 আজকে এক্সারসাইজ 16.2 থেকে কিছু অঙ্ক শিখব। এক্সারসাইজ 16.2 এটা লার্নিং আউটকাম হলো আমরা এখান থেকে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল এবং তার পেরিমিটার জানতে এবং পরিমাপ করতে পারবো। আমরা প্রথমে আসি চতুর্ভুজ। চতুর্ভুজ আমাদের 4 ধরনের আছে। এর মধ্যে আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো লেন্থ ইন্টু ব্রেডথ, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলে থাকি আর কি। এবং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে হলো ডায়াগোনাল, এটার দৈর্ঘ্য হলো √L² প্লাস B²। এরপর আমরা যদি বর্গক্ষেত্র করছি, বর্গক্ষেত্র হলো যে চতুর্ভুজের 4টা বাহুই সমান থাকে আর কি, তাকে বর্গক্ষেত্র বলে এবং এর প্রত্যেকটা কোণও সমকোণ হয়। এর ক্ষেত্রফল হবে A ইন্টু A, দ্যাট ইজ A²। এবং প্রতিটি কর্ণের দৈর্ঘ্য হবে √A² প্লাস A², L² প্লাস B² এর জায়গায় যদি আমরা A এবং A লিখি তাহলে আসবে √A² প্লাস A², দ্যাট ইজ √2A², তার মানে এটা আসতেছে √2A। আরেক ধরনের চতুর্ভুজ আছে আমাদের সামান্তরিক এবং রম্বস। সামান্তরিকের ক্ষেত্রফল, এটাকে বেস ইন্টু হাইট বলতে পারি আমরা, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা, অথবা এটার আরেকটা ফর্মুলা হলো হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস, দ্যাট ইজ হাফ ইন্টু D1 ইন্টু D2। রম্বস এবং সামান্তরিকের ক্ষেত্রফল দুইটাই আমরা একই ফর্মুলায় ইউজ করতে পারি। এটা একই জিনিস, ক্ষেত্রফল হবে বেস ইন্টু হাইট। রম্বস হলো 4টা বাহু সমান, আর সামান্তরিক হলো অপোজিট বাহুগুলা সমান থাকে আর কি, অর্থাৎ বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল থাকে। তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে বেস ইন্টু হাইট অথবা হাফ ইন্টু D1 ইন্টু D2, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এরপর আমরা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলা হয় অ্যাকচুয়ালি? ট্রাপিজিয়াম হলো দুইটা সাইড প্যারালাল থাকবে, বাট অল সাইডস উইল বি আনইকুয়াল, এবং দুইটা নন প্যারালাল সাইড হবে আর কি, অর্থাৎ দুইটা সমান্তরাল বাহু থাকবে এবং দুইটা অসমান্তরাল বাহু থাকবে। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু
তাদের ভিতরে দূরত্ব বা উচ্চতা বলা হয় আর কি। তাহলে সামান্তরিকের ক্ষেত্র ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু a প্লাস বি ইন্টু হাইট। সুষম বহুভুজ, একে রেগুলার পলিগন বলা হয়। সুষম বহুভুজ হবে যে বহুভুজের সকল বাহুই সমান থাকবে। আমরা এখানে ফিগার আঁকে দেখাইছি, সব বাহুগুলোই সমান আছে আর কি। এটা ওটাকে বলা হয় সেন্টার, কেন্দ্র। ওর থেকে এটা যে কোনো একটা ভার্টেক্স বা যে কোনো একটা শীর্ষবিন্দুর যে দূরত্ব থাকে এটাকে আমরা এ দ্বারা ডিনোট করি। সুষম বাহুভুজের ক্ষেত্রফল হবে n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, যেখানে n হবে বাহুর সংখ্যা, অর্থাৎ কয়টা বাহু আছে। যেমন এখানে আমাদের 6টা বাহু আছে, এই 6টা বাহু থাকলে আমাদের n এর পরিবর্তে 6 বসাবো। এবং a মানে হলো কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য ভার্টেক্স। তাহলে সেন্টার থেকে ভার্টেক্সের ডিস্টেন্স যদি a হয় এবং cot 180 ডিগ্রি বাই n, এটা দ্বারা আমরা যে কোনো রেগুলার পলিগনের ক্ষেত্রফল বের করতে পারবো। 16.2 একটু বড় চ্যাপ্টার এবং এখান থেকে বেশ ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আমরা যদি 16.2 এর 2 নম্বর অঙ্কে আসি আর কি। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? আমরা এখানে ফিগারটা আঁকে দেখাইছি, এটা একটা জমি আছে আর কি। এই ল্যান্ডের ভিতরে এর লেন্থ হলো 80 মিটার, ব্রেডথ হলো আমাদের 60 মিটার। এটা একটা পার আছে, 4 সাইডে 4 মিটার করে আছে আর কি। তারপর বন্ধুরা আমরা অঙ্কটা এখন বোর্ডে সলভ করি। বন্ধুরা আমরা 16.2 এর 2 নম্বর অঙ্কে আসছি আর কি। আমি কোশ্চেনটা আবার বলছি। একটি জমির দৈর্ঘ্য ছিল 80 মিটার এবং প্রস্থ 60 মিটার, এবং এই জমির ভিতরে একটা পুকুর খনন করেছি এবং পুকুরের বিস্তার হলো মানে ওয়াইডথ অফ দা পন্ড, এটার বিস্তার ছিল হলো 4 মিটার। সেই ক্ষেত্রে আমাদের বলেছে আর কি যে পুকুর পাড়ের যে ক্ষেত্রফল আছে সেই পুকুর পাড়ের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। আমরা এটা একটা আয়তাকার ক্ষেত্র আর কি পুকুর, তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি লেন্থ ইন্টু ব্রেডথ, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল হবে 80 মিটার ইন্টু 60 মিটার। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটার মান হবে 4800 স্কয়ার মিটার। এটা হলো পার সহ অর্থাৎ পুরাটার ক্ষেত্রফল আমরা বের করেছি আর কি। এখন পার বাদে পুকুরের দৈর্ঘ্যটা আমাদের কত হবে? পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে আমাদের, পার বাদে আসতেছে আমাদের 80 - 4 অর্থাৎ এখান থেকে এইটুকু আমার 4 মিটার বাদ যাবে, এখান থেকে এইটুকু 4 মিটার বাদ যাচ্ছে। তার মানে এটার মান আসতেছে আমাদের 72 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ, তাহলে পার বাদে পুকুরের প্রস্থ হবে, পুকুরের পার সহ ছিল 60 মিটার, এই 60 মিটার থেকে এই পাশ থেকে আমাদের 4 মিটার বাদ যাচ্ছে, এই পাশ থেকে 4 মিটার বাদ যাবে। তাহলে 4 - 4, 4 × 2 লিখতে পারো, তোমাদের বোঝার জন্য আমি দুইবার লিখেছি আর কি। এটা হলো 52 মিটার। তাহলে পার সহ পুকুরের দৈর্ঘ্য হলো আমাদের কত? পার সহ পুকুরের দৈর্ঘ্য হলো আমাদের 72 মিটার, এবং পার বাদে পুকুরের প্রস্থ হলো আমাদের কত? 52 মিটার। আমরা এখন পার বাদে পুকুরের এটা পুকুরের ক্ষেত্রফলটা আমরা বের করছি আর কি। তাহলে সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল হবে আমাদের কত? 72 × 52 স্কয়ার মিটার। 72 × 52 স্কয়ার মিটার যদি আমরা মাল্টিপ্লাই করি এটার মান আসে 3744 স্কয়ার মিটার। তাহলে পার সহ আমাদের পুকুরের ক্ষেত্রফল ছিল 4800 স্কয়ার মিটার, এবং পার বাদে অর্থাৎ এই মাঝখানের এইটুকুর এরিয়া হচ্ছে আমাদের, যেটা আমাদের শেডেড পার্ট না, সেটার এরিয়া হলো আমাদের কত? 3744 স্কয়ার মিটার। তাহলে পারের ক্ষেত্রফল
সুতরাং পারের ক্ষেত্রফলটা আমাদের কত হবে? তাহলে পার সহ আমাদের ক্ষেত্রফল পেয়েছি কত? 4800। আর পার বাদে পুকুরের ক্ষেত্রফল পেয়েছি আমরা 37,444 স্কয়ার মিটার। এটা যদি তোমরা ক্যালকুলেটরে সাবট্রাক্ট করো তাহলে এটার রেজাল্ট হবে 1056 স্কয়ার মিটার। তাহলে সুতরাং পারের ক্ষেত্রফল হলো আমাদের, পারের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত? 1056 স্কয়ার মিটার। এটা অ্যান্সার লিখে দিতে পারি আমরা। আলাদা করে অ্যান্সার না লিখলেও কোনো নাম্বার কাটা যায় না এবং কোনো সমস্যাও নেই। আমরা এখন 16.2 9 নম্বর অঙ্কটায় আসি। 9 নম্বর অঙ্কের কোশ্চেনটা আছে আমাদের, একটি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার ও ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমরা এবিসিটি একটা সামন্তরিক ধরে নিয়েছি আর কি। দুটো বাহু দেওয়া আছে, আমরা বড় বাহুটা 30 সেন্টিমিটার ধরেছি আর একটা বাহু ধরেছি 26 সেন্টিমিটার এবং একটা স্মলেস্ট ডায়াগোনাল অর্থাৎ ক্ষুদ্রতম কর্ণ এসিটাকে ধরেছি আমরা 28 সেন্টিমিটার। এখন আমরা লার্জেস্ট ডায়াগোনাল অথবা বিডি কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করব, এটাকে আমরা D2 দ্বারা ডিনোট করেছি। এরপর চলো বন্ধুরা আমরা বোর্ডে অঙ্কটা সলভ করি। বন্ধুরা এখন আমরা 16.2 এক্সারসাইজের 9 নম্বর অঙ্কটার সমাধান করছি আর কি। 9 নম্বর অঙ্কটার কোশ্চেনটা ছিল আমাদের, একটি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে আমাদের বাকি যে কর্ণটা আছে সেটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তার বাকি কর্ণের দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমি যদি এই সামন্তরিকটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল হলো আমাদের কি হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে সেই ক্ষেত্রে আমাদের D1 দেওয়া আছে 28, তাহলে আমরা ইজিলি D2 পাবো। তা আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয় সামন্তরিককে দুইটা, যে কোনো একটা কর্ণ সামন্তরিককে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করে নিতে পারি। ট্রায়াঙ্গেল এডিসি যদি এরিয়া বের করতে পারি, ট্রায়াঙ্গেল এডিসিটা আমাদের কোন ধরনের ট্রায়াঙ্গেল? একটা সাইড 26, একটা সাইড 28, একটা সাইড 30 সেন্টিমিটার। তাহলে এইটা ট্রায়াঙ্গেলটা হবে স্ক্যালিন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমাদের কি? ধরা যাক এবিসিডি একটা সামন্তরিক, ধরা যাক এবিসিডি একটি সামন্তরিক, এটা আমরা ধরে নিয়েছি। যেখানে CD is equal to 30 সেন্টিমিটার, AD is equal to 26 সেন্টিমিটার এবং AC is equal to 28 সেন্টিমিটার। তাহলে সুতরাং ট্রায়াঙ্গেল ACD এর ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল ACD যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা আমাদের কোন ধরনের ট্রায়াঙ্গেল? এটা হলো বিষমবাহু ত্রিভুজ বা স্ক্যালিন ট্রায়াঙ্গেল। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগের যে চ্যাপ্টার 16.1 ছিল সেটাতে আমরা দেখে আসছি। সেই ফর্মুলাটা হলো কি ছিল? S ইন্টু S মাইনাস A S মাইনাস B ইন্টু S মাইনাস C। অর্থাৎ ট্রায়াঙ্গেল বিষমবাহু ত্রিভুজের ট্রায়াঙ্গেলের এরিয়া হলো S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। এখানে A হলো 26 সেন্টিমিটার, তুমি যদি A28 ধরো তাতেও কোনো সমস্যা নাই। B এর মান ধরলাম আমরা 30 সেন্টিমিটার আর C এর মান আমরা হয়েছে এখানে কত? 28 সেন্টিমিটার। তাহলে S আমরা জেনেছি কি A প্লাস B প্লাস C বাই 2। তার মানে A হলো আমার 26, B হলো 30, C হলো 28 ডিভাইডেড বাই 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের আসবে 42 সেন্টিমিটার। অর্থাৎ এই তিনটা অ্যাড করলে হবে 84 ডিভাইডেড বাই 2 42 সেন্টিমিটার। এটা হলো আমাদের S এর মান। এখন আমরা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি। তাহলে ট্রায়াঙ্গেল এসিডি এর ক্ষেত্রফল, এসিডি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা আমাদের কত হচ্ছে?
রুট ওভার এস, এস এর মান আমরা কত পেয়েছি 42 ইন্টু এস মাইনাস এ, তার মানে 42 মাইনাস 26 ইন্টু এস মাইনাস বি, এস তো আমরা পেয়েছি 42 মাইনাস বি পেয়েছি 28, এস মাইনাস সি, এস ছিল 42 মাইনাস সি ছিল আমার কত, এটা বি ছিল 30 আর সি ছিল আমার 28। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দিস শুড বি 42 ইন্টু 16 ইন্টু 12 ইন্টু 40। তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো তাহলে এটার রেজাল্ট আসবে 336 স্কয়ার সেন্টিমিটার। এটা ক্যালকুলেটরের রুট ওভার দিয়ে বাকিগুলো মাল্টিপ্লাই করে দিলে তুমি 336 পেতে পারবে। তাহলে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিককে দুই ভাগে বিভক্ত করে। তাহলে সো এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের কত, আমরা এসিডি ট্রায়াঙ্গেল যেটা আছে, এসিডি ট্রায়াঙ্গেলের এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি কত 336। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হবে, এটা ডাবল হবে, তাহলে তুমি এটা 2 ইন্টু 336 লিখে দাও, এটা আসতেছে আমাদের কত 672 স্কয়ার সেন্টিমিটার। এখন আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু d1 ইন্টু d2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সো হাফ ইন্টু d1 ইন্টু d2, এটার মান হলো আমাদের কত 672। মানে আমরা অলরেডি উই নো দা, আমরা ফর্মুলাটা জেনে গেছি আর কি, যে হাফ ইন্টু d1 ইন্টু d2 ইজ ইকুয়াল টু 672, অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয়ের গুণফল হলো 672। এখন আমাদের ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে আমাদের 28 সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু d1, d1 হলো কত 28 ইন্টু d2 ইজ ইকুয়াল টু 672। এখানে আমরা কাটতে পারি 14। তাহলে নেক্সট আমরা এই পাশে চলে আসি। তাহলে এখানে আমাদের কি আসতেছে 14d2, 14d2 হলো আমাদের কত 672। তাহলে এখান থেকে d2 এর মান হবে 672 বাই 14। এটা আমরা যদি ক্যালকুলেটরে ডিভিশন করি তাহলে রেজাল্ট আসবে হলো আমাদের 48 এত সেন্টিমিটার। সো সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 48 সেন্টিমিটার অ্যান্সার। তাহলে এখানে আমরা কি করলাম, যে আমরা ফার্স্টেই কনসিডার করে নিয়েছি এবিসিডি একটা সামান্তরিক। এবিসিডি যখন সামান্তরিক ছিল, সেই সামান্তরিকের আমাদের দুইটা সাইড দেওয়া ছিল 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এবং একটা ডায়াগোনাল দেওয়া ছিল 28 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে আমাদের অন্য আরেকটা ডায়াগোনাল যে আছে, অন্য একটা কর্ণ যে আছে, সেই কর্ণটার মান বের করতে বলেছে। তাহলে ফার্স্টে আমরা যে কাজটা করেছি সেটা হলো, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এই পুরা সামান্তরিকটার ক্ষেত্রফল এই ত্রিভুজের ডাবল, কারণ কর্ণদ্বয় সামান্তরিককে দুই ভাগে ভাগ করে। তারপরে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলাটা ইউজ করে দিয়েছি, হাফ ইন্টু d1 ইন্টু d2। এখন d1 এর মান আমার দেওয়া ছিল 28, এটা বসাই দিয়েছি, তারপর আমার d2 মান চলে আসছে। তাহলে আজকের লার্নিং আউটকাম হলো 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করতে পারবে সেটা আমরা শিখলাম আর কি। সেটা রম্বস হতে পারে, সামান্তরিক হতে পারে, সেটা চতুর্ভুজ হতে পারে, সেটা বর্গক্ষেত্র হতে পারে। এটা প্র্যাকটিক্যাল নলেজের কথা যদি চিন্তা করি তাহলে তুমি মনে করো একটা ফ্ল্যাট কিনবা, সেই ফ্ল্যাটের শেপটা কতটুকু আছে আর কি, সেটা তুমি ইজিলি ফ্ল্যাটটার এরিয়া কতটুকু হবে সেটা তুমি এই অঙ্কগুলোর মাধ্যমে খুব সহজেই বের করে নিতে পারবা। কাজে মালিক তোমাকে ঠকাতে পারবে না, বা যার কাছ থেকে তুমি কিনবা সে তোমাকে ঠকাতেও পারবে না আর কি। বন্ধুরা, তোমাদের জন্য আমরা বাড়ির কাজ দিয়েছি, তোমরা এক্সারসাইজ 16.2 থেকে 10 নম্বর, 14 নম্বর এবং 16 নম্বর অঙ্ক করবে। তোমাদের এই 3টা অঙ্ক সলভ করার জন্য আমি একটু গাইডলাইন দিচ্ছি। 10 নম্বর অঙ্কটা তোমরা 9 নম্বরের মতোই করবে, শুধু এখানে রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার আছে, এটাকে 4 দ্বারা যদি ডিভিশন করো তাহলে তুমি সাইড পেয়ে যাবে, পরে 9 নম্বরটা ফলো করলেই অঙ্কটা মিলাতে পারবে। এরপরে 14 নম্বর অঙ্ক, এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন। আমরা যে 2 নম্বর অঙ্ক করেছি এই 2 নম্বর অঙ্কের সাথে হুবহু তুমি
এটা মেলাতে পারবে। 16 নম্বর অঙ্কের জন্য আমরা যে ফর্মুলাগুলো দিয়েছি এই ফর্মুলাগুলো তোমরা ইউজ করে এই যে শেপগুলো আছে, ডিফারেন্ট কাইন্ড শেপ এখানে আছে, ট্রাপিজিয়াম আছে, রেক্টেঙ্গেল আছে, এই শেপগুলো ইউজ করে তুমি ফর্মুলাগুলো ইউজ করে এই শেপগুলোর ক্ষেত্রফল বের করতে পারবে আর কি। তোমরা এই প্রোগ্রামটা আবার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেলেও যদি দেখতে চাও দেখতে পারবে আর কি। এবং তোমাদের যদি কোনো মতামত থাকে আমাদের ইমেইলে যোগাযোগ করতে পারবে অথবা আমাদেরকে মেইল করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আমি মোহাম্মদ গোলাম মোর্শেদ। তোমাদেরকে আজকে আলোচনা করব নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি। এই পাঠে তোমরা যা শিখবে তা হলো হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। প্রত্যেকটি লেনদেনে দুইটা পক্ষ থাকে, সেই পক্ষ দুইটা কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে এই পদ্ধতিগুলো আমরা আজকে জানব। তো এর আগের অধ্যায়ে পাঠে আমরা শিখেছি যে একটি হিসাব কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয়। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে এবং হিসাবের যে সমীকরণটি আছে হিসাব সমীকরণ, সেই সমীকরণটি নিয়ে আমরা সামান্য একটু আলোচনা করে আমরা কিছু লেনদেন নিয়ে আলোচনা করব যা ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করা হয়। তো আমরা আজকে দেখব যে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিছু নিয়মাবলী। যেমন 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে দায়, 3 নম্বরে আয়, 4 নম্বরে ব্যয়, 5 নম্বরে মালিকানা সত্ত্ব। এই বিষয়গুলো কখন ডেবিট কখন ক্রেডিট হয় এটা আমরা পূর্বের অধ্যায়ে জেনেছি। তারপর আমি এখানে লিখেছি কারণ আজকে আমরা এই বিষয়টার উপরে লেনদেনের প্রভাব দেখাবো। এই জন্য এই বিষয়টা আমরা আজকে আবার তোমাদের কাছে উপস্থাপন করলাম। বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট, বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট, বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট, বৃদ্ধি ডেবিট,
হ্রাস ক্রেডিট, বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। অর্থাৎ আমরা এখন লেনদেনগুলো সংগঠিত হওয়ার পরে আমরা সেটা কোন শ্রেণীর হিসাব, সেই হিসাবটাকে আগে আইডেন্টিফাই করব, তারপরে বলবো যে এটা ডেবিট না ক্রেডিট। যেমন এর আগে আমি তোমাদেরকে হিসাব সমীকরণটা নিয়ে একটু আলোচনা করতে চাই। হিসাব সমীকরণ মূলত হিসাব বিজ্ঞানের মূল। যেমন হিসাব সমীকরণ হলো A = L + E। এই তিনটা মূল উপাদান, হিসাব সমীকরণের মূল উপাদান হলো তিনটা। এখানে A সম্পদ, অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, L লায়াবিলিটিস মানে দায়, দায়, E হইল ইকুইটি মানে অধিকার, মালিকানা সত্ত্ব, কার অধিকার, মালিকের অধিকার। এই মূলত তিনটে উপাদান নিয়ে হিসাব সমীকরণটি গঠিত। অর্থাৎ একটা অ্যাসেট, তার উপরে অধিকার, মালিকের অধিকার, অন্যের অধিকার, এই দুইটা অধিকার নিয়েই হলো ইকুয়েশনটা। অর্থাৎ এই অ্যাসেটের উপরে, সম্পদের উপরে কার কার অধিকার আছে, মালিকের অধিকার, লায়াবিলিটিস মানে অন্যের অধিকার, তৃতীয় পক্ষের অধিকার। তো আজকে আমরা একটি লেনদেন সংগঠিত হবে এবং সেই লেনদেনে যে পক্ষ দুটি থাকবে, সেই পক্ষ দুটি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, তা এখন আমরা ছকের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করব। তোমরা একটু কাগজ কলম নিয়ে বসে যাও, আমি যা লেখি তোমরাও তা লেখার চেষ্টা করবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব। লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নিয়মগুলি আছে সেগুলো আমরা একটা ছকের মাধ্যমে উপস্থাপন করব। দেখো, কিছু লেনদেন আমরা বলবো, মুখে বলবো এবং সেগুলোকে এখানে উপস্থাপন করব, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট আকারে। এখানে করার জন্য আমরা একটা ছক তৈরি করব, একটি ছক তৈরি করব এভাবে। এটা হলো ক্রমিক নং। এখানে হিসাবের নাম, কোনটা কোন শ্রেণীর হিসাব, আমরা সেই হিসাবের নাম এখানে লিখব। এরপরে হিসাবের নাম এবং ডেবিট ক্রেডিট, ডেবিট হইলে এই ঘরে লিখব, ক্রেডিট হইলে এই ঘরে লিখব এবং একটি কারণ লিখব, সংক্ষিপ্ত কারণ। এই কারণগুলো আমরা দুইভাবে লিখতে পারি। সমীকরণের যে সমীকরণটা তোমাদেরকে দেখিয়েছি, A = L + E, এই সমীকরণের উপরে প্রভাব ফেলে কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে সেটা আমরা এখানে দেখাবো। এখানে লিখব ক্রমিক, যদি ক্রমিক থাকে তাহলে ক্রমিক লিখব, যদি তারিখ থাকে তাহলে আমরা এখানে তারিখ লিখব। এখানে লিখব হিসাবের নাম, হিসাবের নাম, এরপর এখানে ডেবিট, এখানে ক্রেডিট, এখানে কারণ। এভাবে আমরা একটি ছক তৈরি করব এবং এই ছকে আমরা লেনদেনের ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করে তা শিখে নেব। যেমন আমি একটি লেনদেন বলে, জনাব রহমান 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা একটি লেনদেন। জনাব রহমান 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা একটি লেনদেন। এই লেনদেনে দুইটা পক্ষ আছে, সেই পক্ষ দুইটাকে আগে চিহ্নিত করতে হবে। এখানে দুইটা পক্ষ, এক পক্ষ জনাব রহমান ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করছেন, অপর পক্ষ ব্যবসা রহমানের কাছ থেকে 50,000 টাকা মূলধন হিসাবে গ্রহণ করছে। তাহলে এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ হইল নগদান হিসাব আর একটা হলো মূলধন হিসাব। নগদান হিসাব এবং
মূলধন হিসাব, অর্থাৎ জনাব রহমান ব্যবসায় নগদ অর্থ প্রদান করছে, সো নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা একটা পক্ষ। অপরদিকে জনাব রহমান ব্যবসায় মূলধন বিনিয়োগ করছে, তার মূলধন বিনিয়োগ হয়েছে, এই জন্য এটা আর একটা পক্ষ। এখন কোশ্চেন হলো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। এখানে নগদান হিসাব ডেবিট হবে। কেন ডেবিট হবে? এখানে ক্রেডিট হবে। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পাইছে, নগদ টাকা হলো সম্পদ, অ্যাসেট এ বৃদ্ধি পেয়েছে, যার কারণে নগদান হিসাব ডেবিট। অপরদিকে মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন ব্যবসায় দেওয়ার ফলে ই বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। সো আমরা আগেই জেনেছি যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা ক্রেডিট। এখানে আমরা সংক্ষিপ্ত কারণ লিখবো এরকমের, এ বৃদ্ধি ই বৃদ্ধি। তোমাদেরকে মনে রাখতে হবে যে সমীকরণ অলওয়েজ ইকুয়াল, সমীকরণ ইকুয়াল হবে। যদি ইকুয়াল না হয় তাহলে কোনো অবস্থাতে এটা লেনদেন বলে গণ্য হবে না। তাহলে এখানে নগদ এটা বাড়ছে, এ বাড়ছে, অপরদিকে মালিকানা সত্ত্ব বাড়ছে, তাতে করে আমাদের ইকুয়েশন ঠিক আছে। সো এটা একটি লেনদেন। আমি যদি আরেকটি লেনদেন সম্পর্কে বলতে চাই যে অফিসের ভাড়া প্রদান করা হলো, এটা একটি লেনদেন। অফিস ভাড়া পরিশোধ করা হলো, এটা একটি লেনদেন। এই লেনদেনে দুইটি পক্ষ আছে। এক পক্ষ ভাড়া দিছে, আর এক পক্ষ ভাড়া পাইছে। সো যে পক্ষ ভাড়া দিছে তার জন্য এটা একটি ব্যয়, অর্থাৎ ভাড়া প্রদান করছে, অফিস ভাড়া প্রদান করছে, এটা একটি ব্যয়। এখানে ভাড়া হিসাব নগদান হিসাব, এখানে দুইটা হিসাব, একটা ভাড়া হিসাব, একটা নগদান হিসাব। তাহলে এখানে ভাড়াটা কি হিসাব, নগদান কি হিসাব? তোমরা বলো যে ভাড়া, এখানে অফিস ভাড়া পরিশোধ করার ফলে কি পেয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। সো ভাড়া হিসাব ডেবিট, কারণ ব্যয় বৃদ্ধি পেলে সেটা হয় ডেবিট। তাহলে এখানে আমরা লিখবো ভাড়া হিসাব ডেবিট। অপরদিকে নগদ সম্পদ, ভাড়া প্রদানের ফলে প্রতিষ্ঠানের নগদ সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদ অর্থ কমে গেছে, এই জন্য এই নগদ সম্পদ হবে, এটা হবে ক্রেডিট, নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে এখানে সংক্ষিপ্ত কারণটা আমরা এভাবে লিখতে পারি, ভাড়া প্রদানের মাধ্যমে কি হয়েছে, তোমার ই হ্রাস পেয়েছে। এখন ই কিভাবে হ্রাস পেয়েছে? অর্থাৎ মূল উপাদান এই ই উপাদানকে আবার কয়েকটি উপাদানে প্রভাবিত করে, তাহলে ই হ্রাস পেয়েছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে ই হ্রাস পায়। নগদ তহবিল এ হ্রাস পেয়েছে, এ হ্রাস পেয়েছে, এই জন্য এটা ক্রেডিট। সম্পদ, এ মানে সম্পদ, সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। হ্যাঁ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এরপর আমরা আরেকটি লেনদেনে যাব, পণ্য ক্রয় একটি লেনদেন। পণ্য ক্রয়, এই পণ্য ক্রয়ের সাথে দুইটি পক্ষ জড়িত থাকে। প্রত্যেকটা লেনদেনে আমরা জানি প্রত্যেকটা লেনদেনে দুইটি করে পক্ষ জড়িত থাকে। তাহলে পণ্য ক্রয় একটি লেনদেন, এই লেনদেনে দুইটা পক্ষ জড়িত আছে। নাম্বার 1 ক্রয় হিসাব, আর হলো নগদান হিসাব। নগদান হিসাব, ক্রয় হিসাব এবং নগদান হিসাব। এখানে দুইটি পক্ষ, এক পক্ষ হলো ক্রয় আর এক পক্ষ হলো নগদান। এখন যে পক্ষ পণ্য ক্রয় করছে, পণ্য ক্রয় ব্যবসার জন্য একটি ব্যয় হিসেবে বিবেচনা করা হয়, কারণ সব ক্রয়কে আমরা ক্রয় বলতে পারি না। শুধুমাত্র যে সকল পণ্য বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটাকে আমরা পণ্য বা ক্রয় হিসেবে বিবেচনা করতে পারি। যেগুলো ব্যবহারের জন্য ক্রয় করা হয় সেগুলোকে আমরা ক্রয় হিসেবে বিবেচনা করতে পারি না, এবং সেটা আমরা ব্যয় হিসেবে বিবেচনা করতে পারবো না। তাহলে এখানে ক্রয়টা একটি ব্যয়, সুতরাং এটা হলো ডেবিট, ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর এটা হলো
ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখব ই হ্রাস আর এখানে হলো এ হ্রাস, ই হ্রাস এবং এ হ্রাস। তাহলে ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়, এই জন্য এটা ডেবিট, আর নগদ টাকা হ্রাস পায়, এই জন্য এটা ক্রেডিট। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি লেনদেন লিপিবদ্ধ হওয়ার পরে কিভাবে লিপিবদ্ধ করতে হবে, সংগঠিত হওয়ার পরে সেটাকে লিপিবদ্ধ করার সিস্টেমটা হলো যে প্রথমত আমরা জানবো এটা লেনদেন কিনা এবং সেই লেনদেনের পক্ষ দুইটা কি কি, কোন পক্ষ সুবিধা গ্রহণ করছে, কোন পক্ষ সুবিধা প্রদান করছে। তাহলে আমরা আগেই জেনেছি সুবিধা গ্রহণ করলে কি হয়, সুবিধা প্রদান করলে কি হয়, গ্রহণ করলে হয় ডেবিট, প্রদান করলে হয় ক্রেডিট। তাহলে এখানে ক্রয় হিসাব এখানে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, ই হ্রাস এ হ্রাস, দুইটা পক্ষই হ্রাস হয়েছে, এটাও হ্রাস এটাও হ্রাস। এখন এইটা যদি হ্রাস হয়, এটা যদি বৃদ্ধি হয়, তাহলে কি ইকুয়েশন ঠিক থাকবে? না, ইকুয়েশন ঠিক থাকবে না, সেক্ষেত্রে এটা লেনদেন বলে বিবেচিত হবে না, যদিও হয় সেটা ভুল উপস্থাপন করা হবে। তো আমরা জানছি যে লেনদেন এবং তার দুইটা পক্ষ, বিশেষ করে এই পক্ষ দুইটাকে অবশ্যই, বারবার আমি বলতেছি যে পক্ষ দুইটাকে অবশ্যই আলাদা করা শিখতে হবে যে দুইটা পক্ষ কি কি। আমরা আর একটা লেনদেন বলবো, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান। কোনো একটি পণ্যের বিজ্ঞাপনের জন্য চেক প্রদান করা হয়েছে, তাহলে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান, এই বিজ্ঞাপনের জন্য যে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান তাকে চেক প্রদান করছে। তাহলে সেক্ষেত্রে এখানে দুইটা পক্ষ আছে, একটা হলো বিজ্ঞাপন হিসাব আর একটা হলো ব্যাংক হিসাব। এখানে বিজ্ঞাপন এবং ব্যাংক, বিজ্ঞাপনটা এক ধরনের ব্যয়, কারণ একটা পণ্য প্রচারের জন্য যে সকল অর্থ প্রদান করা হয় সেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। আর এখানে নগদ টাকা, নগদ শব্দটা এখানে আসে নাই, কারণ সে নগদ অর্থ প্রদান করে নাই, সে প্রদান করছে কি, চেক। তাহলে চেক তার মানে কি, এই টাকাটা তার ক্যাশ থেকে না গিয়ে তার ব্যাংক থেকে মাইনাস হয়ে যাবে, এই জন্য বিজ্ঞাপনটা ব্যয়, এটা বৃদ্ধি পাইছে, এটা হলো ডেবিট। আর ব্যাংক, তার ব্যাংকের টাকা হ্রাস পাইছে, ব্যাংক হলো সম্পদ, ব্যাংক ব্যালেন্স তার জন্য সম্পদ, তাহলে ব্যাংক ব্যালেন্স কমে গেছে, এই জন্য এটা হবে ক্রেডিট। এখানে আমরা লিখবো বিজ্ঞাপনের মাধ্যমে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পাওয়া মানে ই হ্রাস পাওয়া, এখানে হ্রাস, আর অপর দিকে এ হ্রাস পেয়েছে। তাহলে আমরা চারটা লেনদেন আমরা জানলাম, এই চারটা লেনদেন থেকে আমরা পক্ষ, চারটা লেনদেনে আটটা পক্ষ, এই আটটা পক্ষকে আমরা আলাদা করতে শিখছি প্রথমত, তারপরে আমরা দেখছি যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কেন ডেবিট হয়েছে কেন ক্রেডিট হয়েছে, এগুলো আমরা জানতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই পাঠ্য বইয়ের 29 নম্বর পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে, এই কাজটি তোমরা বাসায় দেখে নিবে এবং এই কাজটি করে আমি যেভাবে উপস্থাপন করছি এভাবে উপস্থাপন করে তোমরা তোমার বিষয় শিক্ষকের কাছে উপস্থাপন করবে। আশা করি তোমাদেরকে যতটুকু বুঝিয়েছি তোমরা বোঝার চেষ্টা করেছো। তো ভালো থাকো, আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে এবং তোমরা এ পর্যন্ত সুস্থ থাকো।
Hello, my dear students. How are you all? Hope you are keeping well by the grace of Almighty Allah. I am also well. Dear students, you know this is a very crucial time for us as the whole world is infected with a deadly virus called Corona or COVID-19 today. All schools in our country are closed in order to avoid the transmission of this fatal virus. That is why our government has taken a decision to continue your classes through Sangsad Bangladesh television. I welcome you all to Amar Gore Amar School program. Today I am going to teach you a lesson from class 9 and 10 English for today, English first paper. So take your book out of the bag and sit in front of the TV set. I hope you will enjoy the class with full attention. Dear students, in our previous two classes, we read about renewable energy sources. Can you remember what the lesson titles were? Okay, right, you are absolutely right. They were renewable energy sources 1 and renewable energy sources 2. Today we will have more discussions on the aforesaid topic. So from the sequence, tell me what will be discussed today? Absolutely right. We are going to discuss about renewable energy sources 3. So my dear students, open your book, page number 147, Unit 11, Lesson 3. Our today's lesson is renewable energy sources 3. Dear students, look at the following figures and discuss with your partner what you see in them. How are the two pictures related to each other? Right. In the first picture, we see some renewable energy and simply energy sources. And in another picture, we see a globe and some leaves denoting trees and leaves. They are closely related to each other because renewable energy saves our environment. Right, dear students? Now, learning outcomes. After we have started this lesson, we will be able to give meanings of new words, ask and answer questions about the picture, read and understand the text, answer the questions related to it, and extract more information. Before going through the lesson, I would like to mention some difficult words. So please give attention and write down the words in your exercise book. The first word is abundant. The word abundant means sufficient, plentiful, copious, ample. Right. Next, constantly. Constantly means continuously, incessantly, continually. Evaporate. The word evaporate means vaporize, volatilize, fly off in vapor. Eventually. Eventually means finally, ultimately, consequently. Impact. Impact means effect. Molten. Molten means melted or coming into liquid condition. Pose means create or generate. Reliance means dependence. The word reliance comes from rely, R-E-L-Y, rely. Rely is verb. Rely means depend. A reliance is noun. Reliance means dependence. Renewable means reusable, replaceable, or capable of being renewed. Replenish. Replenish means restock, refill, or reload. Tremendous.
The word tremendous means, right, huge, large, great, enormous, or gigantic. The phrase run out means end or finish. Okay, dear students, now read the passage very carefully. At first, I am going through the passage. Countries of the world rely heavily on petroleum, oil, and natural gas for their energy sources. Dear students, here the word rely means depend. There are two major types of energy sources, renewable and non-renewable. Hydrocarbon or fossil fuels are non-renewable energy sources. Reliance on them poses real big problems. The word reliance comes from the word rely. Rely is verb and reliance is noun. Reliance means dependence. And the word force, P-O-S-E, means create or generate. First, fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy resources, and the world eventually will run out of them. Here the word eventually means finally, ultimately, or consequently. And here the phrase run out means finish or end. Secondly, they will become too expensive in the coming decades and too damaging for the environment to repair. Dear students, here expensive means costly, and the word decades means a period of 10 years, right? Thirdly, fossil fuels have direct polluting impacts on Earth's environment, causing global warming. Here the word means effect. In contrast, renewable energy sources such as wind and solar energy are constantly and naturally replenished and never run out. Dear students, here constantly means continually, continuously, and the word replenish means restock and reload. Most renewable energy comes either directly or indirectly from the sun. Sunlight or solar energy can be used for heating and lighting homes. So, we can say sunlight or solar energy can be used for heating and lighting homes, for generating electricity, and for other commercial and industrial uses. The sun's heat drives the wind, and this wind energy can be captured with wind turbines to produce electricity. Then the wind and the sun's heat cause water to evaporate. Here the word evaporate means fly off in vapor. When these water vapors turn into rain or snow and flows downhill into rivers or streams, its energy can be captured as hydroelectric energy. Along with the rain and snow, sunlight causes plants to grow. Plants produce biomass, which again can be turned into fuels such as firewood, alcohol, etc., identified as bioenergy. Scientists have identified hydrogen as another form of renewable energy source. As you know, hydrogen is another form of renewable energy source. It is the most abundant element in nature. Hydrogen is abundant, hydrogen is sufficient in nature. Here the word abundant means plentiful, sufficient, copious, or ample.
but it does not exist separately as a gas. It is always combined with other elements such as with oxygen to make water. Hydrogen separated from another element can be burned as a fuel to produce electricity. Our Earth's interior contains molten lava with tremendous heat. Dear student, here molten means melted or coming into liquid condition. And the word tremendous, tremendous means huge, large, enormous and gigantic. This heat inside the earth produces steam and hot water which can be tapped as geothermal energy to produce electricity for heating homes, etc. Ocean energy comes from several sources. Ocean's force of tide and wave can be used to produce energy. The surface of the ocean gets more heat from the sun than the ocean depths. This temperature difference can be used as energy source too. So dear students, what have you learned from the passage? Right, we have learned that there are two types of energy sources. They are renewable energy and non-renewable energy. Of them, there are some problems with non-renewable energy. In course of time, they will be rare and very expensive. They have also direct negative impact on the environment. On the other hand, renewable energy source is constant and never runs out. Most renewable energy comes either directly or indirectly from the sun. They can be replenished. They are not harmful to the environment and they are not as expensive as the fossil fuels. I completely support the idea that we should use renewable energy as alternative to fossil fuels in order to save the environment. Because owing to excessive use of fossil fuels, the concentration of carbon dioxide has increased greatly and consequently world temperature has risen to a great extent. So my dear students, here the main purpose of the author of this passage is to put up the best aspects of using renewable energy sources in contrast with non-renewable energy sources. Now, dear students, read the text again and choose the correct answer from the following alternatives. I am giving you some multiple choice questions and you have to answer the questions. The first question is, the surface of the ocean gets more heat from the earth, sun, rain, gas. The depths of the ocean get less heat than the surface, sun, gas, river. Ocean's force of tide and water can be used to produce heat, water, gas, energy. What are the two major sources of energy? Burnable and non-burnable, renewable and non-renewable, renewable and non-burnable, all the above. Dependence on non-renewable energy source of energy is useful, harmful, problematic, viable. What is the possible outcome of using non-renewable source of energy? They will be available, better source will be found out, they will be useless, they will run out. Which source of energy may cause global warming? Renewable, non-renewable, natural, none. Dear students, try to answer the questions. Okay, now match the answer with me. The surface of the ocean gets more heat from the
Sun, right. You are correct. The depths of the ocean gets less heat than the, oh yes, surface. Ocean sports of tide and water can be used to produce, right, energy. What are the two major sources of energy? Yes, renewable and non-renewable. Dependence on non-renewable energy source of energy is, right, problematic.